কাশ পুরো ভারতীয় সংবিধানটা একসঙ্গে যদি চটপট করে রিভিশন করে নিতে পারতাম, তাহলে সংবিধানটা কমপ্লিট হয়ে থাকতো। এরকম যদি ভাবনা চিন্তা আছে, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতেও আমরা 25টি ওয়ান লাইনার কোশ্চেন আলোচনা করব প্রত্যেক দিনের মতো, বিভিন্ন পরীক্ষার জন্য যেগুলো হবে ইম্পর্ট্যান্ট। এভাবে পুরো যে সংবিধানটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। ভিডিও নম্বর কত এটা? তাহলে 10। এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে গিয়ে অবশ্যই দেখতে পারো। এখানকার সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে যে পিডিএফ যেটা আমরা আজকে পড়ব, এরকম প্রত্যেকটা ভিডিওর পিডিএফ ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু তোমরা, সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে তোমরা পিডিএফকে ডাউনলোড করে নিতে পারো। যে জিনিসগুলো আজকে পড়া হবে সেগুলো তোমরা ডাউনলোডও করে নিতে পারো। তাহলে শুরু করা যাক। তাহলে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি? জনগণ মন, এটা 5টি স্তবকের গান, হ্যাঁ কি না? তো এখানে মোট 5টি স্তবক ছিল। এই 5টি স্তবকের গানটি প্রথম প্রকাশিত হয় কোথায়? না রবীন্দ্রনাথের লেখা গীতবিতানে, সেখানে জনগণ মন প্রথম প্রকাশিত হয়। তাহলে এখান থেকে জানলাম জনগণ মন, এখানে স্তবক সংখ্যা কটি ছিল? 5টি। সেখান থেকে প্রথম স্তবকটা ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। আর প্রথম এই 5টি স্তবক প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের লেখা গীতবিতানে। কি নাম নিয়ে? না ভারত ভাগ্য বিধাতা, এই নাম নিয়ে। জনগণ মন নাম ছিল না কিন্তু, এর নাম ছিল ভারত ভাগ্য বিধাতা। সেটা গীতবিতানে প্রথম প্রকাশিত হয়, 5টি স্তবকের গান ছিল। জাতীয় সঙ্গীত সম্পন্ন করতে হয় কত সেকেন্ডের মধ্যে? 52 সেকেন্ডের মধ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সময় বিশেষে প্রথম 2 লাইন ও শেষ 2 লাইন, প্রথম যে দুটো লাইন কোনো কোনো ক্ষেত্রে, আবার শেষ দুটো লাইন, এগুলো গাওয়া হয় 20 সেকেন্ডে। তাহলে জনগণ মন গানটি গাওয়া হয় কাকে উদ্দেশ্য করে? এটা কিন্তু তোমাদের জানা ছিল না। পঞ্চম জর্জকে উদ্দেশ্য করে জনগণ মন গানটি গাওয়া হয়। এবারে যদি জিজ্ঞাসা করা হয় প্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়, পত্রিকার কথা যদি জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। ঠিক আছে, এই পত্রিকাতে প্রথম জনগণ মন প্রকাশিত হয়। ভারতে সর্বাধিক যে ভাষায় মানুষ কথা বলে সেটা কি? সেটা হলো হিন্দি। ভারতে ধ্রুপদী ভাষাগুলি কটি আছে? এই দেখো 7টি ধ্রুপদী ভাষা: সংস্কৃত, কন্নড়, তেলেগু, মালায়ালাম, ওড়িয়া, তামিল আর মারাঠা। ধ্রুপদী ভাষা, এই যে ধ্রুপদী ভাষা বললাম, এটা নিশ্চয়ই তোমরা প্রথম শুনছো। এই ধ্রুপদী ভাষা হতে গেলে তার ক্রাইটেরিয়া কি? না ওই ভাষার ইতিহাস, অর্থাৎ ওই ভাষার হিস্টোরি, অর্থাৎ ওই ভাষা পুরনো হতে হবে, 1500 থেকে 2000 বছরের পুরনো। ওই ভাষাকে 1500 থেকে 2000 বছরের পুরনো হতে হবে, তবেই ধ্রুপদী ভাষার তকমা পাবে। এই ধ্রুপদী ভাষার মর্যাদা, কোন ভাষা ধ্রুপদী ভাষা হবে তার মর্যাদা দেয় কে? কার উপরে এই দায়িত্ব দেওয়া আছে? সাহিত্য একাডেমি। ওকে। ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত হয়েছে মোট 3টি স্তম্ভে। কি কি স্তম্ভ? 1 হচ্ছে রাষ্ট্রপতি, 2 লোকসভা, 3 হচ্ছে রাজ্যসভা। এই 3টি জিনিস নিয়ে গঠিত ভারতীয় আইনসভা বা সংসদ বলতে পারি। তাহলে সংসদের 3টি ভাগ: রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। ভারতের কেন্দ্রীয় আইনসভা পরিকল্পিত হয়েছে কার আদলে? কাকে অনুসরণ করে? কার মতো? না ব্রিটিশ আইনসভার আদলে। ব্রিটিশ আইনসভাকে অনুসরণ করে ভারতীয় কেন্দ্রীয় আইনসভা তৈরি হয়েছে বা পরিকল্পিত হয়েছে। যদি বলা হয় ভারতীয় কেন্দ্রীয় আইনসভা কার অনুকরণে, না বলতে হবে ব্রিটিশ আইনসভার অনুকরণে। ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষকে কি বলা হয়? যেটাকে আমরা বলি আপার হাউস। না ভারতীয় পার্লামেন্ট বা সংসদের উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। তাহলে নিম্ন কক্ষকে কি বলা হয়? না নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। কি বলা হয়? লোকসভা। এদের মধ্যে স্থায়ী কক্ষ কোনটি? রাজ্যসভা স্থায়ী কক্ষ, এটা সব দিন থাকে, যাকে আমরা বলছি আপার হাউস। তার মানে বোঝাচ্ছে লোকসভা কি? না লোকসভা হচ্ছে অস্থায়ী, এটা কিন্তু স্থায়ী নয়। বোঝা গেল? লোকসভায় নির্বাচন হয় 5 বছর অন্তর। কত বছর অন্তর? 5 বছর অন্তর লোকসভায় নির্বাচন হয়। পার্লামেন্টের লোকসভায় অধিবেশন ডাকেন কে?
না লোকসভার অধিবেশন ডাকার ক্ষমতা দেওয়া আছে রাষ্ট্রপতিকে। তাহলে ভারতীয় সংসদে, লোকসভায়, রাজ্যসভা নয় কিন্তু, হ্যাঁ, লোকসভায়, তো লোকসভায় যখন কোনো অধিবেশন হবে তখন তার আহ্বান করবেন কে? রাষ্ট্রপতি। তাহলে রাজ্যসভায় করবেন কে? তিনিও রাষ্ট্রপতি। যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? অর্থাৎ ওই যে যুগ্ম অধিবেশন কখন ডাকতে হয়? না লোকসভা আর রাজ্যসভা কোনো আইন নিয়ে, কোনো বিল নিয়ে দীর্ঘদিন ফেলে রেখেছে, তখন রাষ্ট্রপতি মনে করলেন যে দুটো সভারই সদস্যদের ডাকা হোক, একসঙ্গে অধিবেশন হোক, তাকে বলা হচ্ছে যুগ্ম অধিবেশন। এই যুগ্ম অধিবেশনের আহ্বান করেন কে? তিনিও কিন্তু রাষ্ট্রপতি। তাহলে তিনটে জিনিস জানলাম, লোকসভার অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, রাজ্যসভার অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব করেন কি? সভাপতিত্ব, চেয়ারম্যানশিপ, তিনি কিন্তু রাষ্ট্রপতি নন, লোকসভার স্পিকার, রাজ্যসভার নয় কিন্তু, লোকসভার স্পিকার যুগ্ম অধিবেশনে। দেখো, লোকসভার অধিবেশনে প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার, এটা স্বাভাবিক কথা, কিন্তু যুগ্ম অধিবেশনে করবেন কে? তখন রাজ্যসভা লোকসভা মিলে হচ্ছে, লোকসভার স্পিকার কিন্তু কি করবেন? না প্রতিনিধিত্ব করবেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং কনফিউজিং, পরীক্ষাতে কনফিউজ হয়ে যেতে পারো। যে কক্ষকে কখনোই একেবারে ভেঙে দেওয়া যায় না, সেটা হলো রাজ্যসভা। কেন না? এটা স্থায়ী। কেন কি এটা স্থায়ী? স্থায়ী, পার্মানেন্ট। হ্যাঁ, এটাকে ভাঙা যায় না, ঠিক কথা, কিন্তু এটাকে পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া যেতে পারে, যে রাজ্যসভার কোনো দরকার নেই, পুরো রাজ্যসভার সিস্টেমটাকেই, স্তম্ভটাকেই পার্লামেন্ট থেকে, সংসদ থেকে বাদ দিয়ে দাও, সেটা করা যেতে পারে। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভা থেকে, প্রথমে কত বছর অন্তর দেখো, না 2 বছর অন্তর, 2 বছর অন্তর রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেন 1/3 সদস্য, আর শতকরা হিসেবে দেখলে 33%। ওকে, তাহলে 1/3 সদস্য, মোট সদস্য সংখ্যা যত থাকবে তার 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর রিটায়ার্ড করবেন, আর শতকরা হিসাবে বললে 33%। ওকে, রাজ্যসভায় নির্বাচিত হতে গেলে কি হতে হবে? 1, তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। 2, কমপক্ষে তোমার বয়স হতে হবে 30। 3, যে কোনো রাজ্যের যে কোনো কেন্দ্রের তোমাকে একটা ভোটার হতে হবে। ব্যাস, এই 3টা কন্ডিশন যদি মেনে গেছো, তাহলে তুমি রাজ্যসভার নির্বাচিত সদস্য হওয়ার যোগ্য। এবারে কোশ্চেন, লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর, কিন্তু রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত? না 6 বছর। এই যে এখানে লেখা আছে 6 বছর হচ্ছে রাজ্যসভার কার্যকালের মেয়াদ। রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন কিভাবে? না রাজ্যের, প্রত্যেকটা রাজ্যের যত বিধানসভার সদস্যরা রয়েছেন তারা তারা নির্বাচিত করেন কাদেরকে? না রাজ্যসভার সদস্যদের। লোকসভার সদস্যদের নির্বাচন করেন কারা? না সেটা হচ্ছে সাধারণ জনগণ। এবারে রাজ্যসভার সদস্যরা যখন নির্বাচিত হচ্ছেন কাদের দ্বারা? না রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা। আমাদের রাজ্যে যেরকম 294টা সিট আছে, কি না এমএলএ সিট, বিধানসভার সদস্য সংখ্যা 294, তাহলে আমাদের রাজ্য থেকে ভোট দেবেন কতজন? 294 জন। এবারে কোশ্চেন আসতে পারে যে রাজ্যসভার যে নির্বাচিত হওয়ার সিস্টেমটা কি বলা হয়? রাজ্যসভার নির্বাচিত হওয়ার পুরো ব্যবস্থাটাকে কি বলা হয়? না একক হস্তান্তরযোগ্য ভোট। এর দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন রাজ্যসভার সদস্যরা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসে। রাজ্যসভার সদস্য না হয়েও পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? এখানে রাজ্যসভার যতজন সদস্য থাকবেন 250 জন ম্যাক্সিমাম থাকতে পারবেন রাজ্যসভার সদস্য, তো তার মধ্যে থেকে নিশ্চয়ই সভাপতি হওয়ার কথা ছিল, কিন্তু না, রাজ্যসভার সভাপতিত্ব করছেন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি, অর্থাৎ যিনি ভারতের উপরাষ্ট্রপতি তিনি রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতিত্ব করেন, চেয়ারম্যান বা সভাপতি হন। এক্স অফিসিও, তাকে বলা হয় এক্স অফিসিও, মানে পদাধিকার বলে। রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হিসেবে উপরাষ্ট্রপতি তার পদে আসীন থাকেন কত বছর? দেখো দেখো রাজ্যসভার প্রতিটি সদস্য 6 বছর থাকতে পারবেন। ওকে, কিন্তু রাজ্যসভার যে সভাপতি তিনি উপরাষ্ট্রপতি, তিনি রাজ্যসভার সদস্যও নন, তিনি কিন্তু 5 বছরের বেশি থাকতে পারবেন না এই
চেয়ারম্যানের পদে, রাজ্যসভার চেয়ারম্যানের পদে। তাহলে এটা কিন্তু কনফিউজ করে দেবে পরীক্ষায় যে রাজ্যসভার স্থায়িত্বকাল 6 বছর, তাহলে রাজ্যসভার কোনো সদস্যের স্থায়িত্বকাল 6 বছর, সেই হিসাবে রাজ্যসভার যিনি চেয়ারম্যান বা সভাপতি মানে উপরাষ্ট্রপতি, তার কার্যকালের মেয়াদ তাহলে 6 বছর হওয়ার কথা, কিন্তু না, সেটা হবে 5 বছর। ওকে, তিনি পদে আসীন থাকতে পারবেন 5 বছর। উপরাষ্ট্রপতি কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, কারণ রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে তখন তার দায়িত্ব, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কি? উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন ধরো, তাহলে রাজ্যসভার সভাপতিত্ব করবেন কে? উপরাষ্ট্রপতি তো রাজ্যসভার সভাপতিত্ব করছিলেন, এবারে তো তিনি আর নেই উপস্থিত, তিনি তো এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তখন রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান, এই ডেপুটি চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন, তিনি কিন্তু সদস্যের মধ্যেই, সদস্যের বাইরে নন। তো তিনি তখন উপরাষ্ট্রপতির কাজ করেন, মানে রাজ্যসভার সভাপতিত্ব করেন তিনি। কোনো কারণ না দেখিয়ে রাজ্যসভার কোনো সদস্য দেখা যাবে রাজ্যসভার অধিবেশন থেকে অনুপস্থিত থাকলেন, কিন্তু তিনি এরকম যদি কোনো কারণ না দেখিয়ে 60 দিনের বেশি অনুপস্থিত থাকেন, তাহলে তার সদস্যপদ বাতিল, রাজ্যসভার সদস্যপদ বাতিল। কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যে সর্বাধিক তিনি কতদিন অনুপস্থিত থাকতে পারেন, না সর্বাধিক 60 দিন, 60 দিনের পরের দিন হয়ে গেল 61 দিন হয়ে গেল, ব্যাস তার সদস্যপদ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। 60 দিনের বেশি হলে সদস্যদের সদস্যপদ বাতিল হতে পারে, এটা কার? না রাজ্যসভার সদস্যদের। ওকে, দেখো রাজ্যসভার সর্বাধিক সদস্য কতজন হতে পারেন? না ভারতে রাজ্যসভার সদস্যপদ মোট 250টি, অর্থাৎ ম্যাক্সিমাম সদস্য 250 জন, এর বেশি হতে পারবে না রাজ্যসভার সদস্য সংখ্যা। বিভিন্ন রাজ্য থেকে এবারে 250কে যদি ভাগ করা হয়, মোট ভারতে যতগুলো রাজ্য আছে আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেখান থেকে মোট 238 জন ম্যাক্সিমাম সদস্য এখানে থাকবেন, আর বাদবাকি যে 12 জন, 238 প্লাস 12 মিলে 250 হবে, তা আর বাদবাকি যে 12 জন তাদেরকে নিয়োগ করবেন কে? না রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তিনি নিয়োগ করবেন 12 জন সদস্যকে, 12 জন সদস্য নিয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে বিভিন্ন ক্ষেত্র থেকে। তো বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত? দেখো 250টা ম্যাক্সিমাম, তো বর্তমানে কিন্তু 250 নেই, তার থেকে 5 কম আছে, মানে 245 আছে। তার মানে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কম থাকবে, কতজন আছে? না 233 জন, আর রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য 12 জন, মোট তাহলে হয়ে গেল কত? 233 প্লাস 12, 3 2 5, 3 1 4, 2 245। তাহলে বর্তমানে সংখ্যা 245 আছে, মিলে গেল। লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, অর্থ বিল রাজ্যসভায় পাঠানো হলো, অর্থ বিল উত্থাপিত হয় কোথায়? না লোকসভায়। অর্থ বিল উত্থাপিত হয় লোকসভায়, তো লোকসভা থেকে পাস করার জন্য রাজ্যসভায় পাঠানো হলো। কোন বিলকে পাঠানো হলো? না অর্থ বিলকে। মতামত জানিয়ে তার লোকসভায় পাঠাতে হবে, কিন্তু রাজ্যসভা 14 দিনের মধ্যে পাঠালো না, তাহলে তাকে সময় দেওয়া হয়েছে ম্যাক্সিমাম 14 দিন। পাঠাতে হবে কত দিনের মধ্যে? কোশ্চেন এটা হচ্ছে 14 দিনের মধ্যে। এবারে 14 দিনের মধ্যে যদি না পাঠায়, তাহলে ধরে নেওয়া হয় যে বিলটি পাস হয়ে গেছে, অর্থাৎ রাজ্যসভায় অর্থ বিল যদি পাঠানো হয় তাহলে জাস্ট সেটা ফর্মালিটির জন্য 14 দিনের মধ্যে জবাব দিতে হবে। 14 দিনের মধ্যে জবাব না দিলে ধরে নেওয়া হবে বিলটি পাস হয়ে গেছে। এখন কোশ্চেন আসবে, অর্থ বিল রাজ্যসভায় পাঠানো হলে মতামত জানিয়ে তার লোকসভায় পাঠাতে হয় কত দিনের মধ্যে? 14 দিনের মধ্যে। তাহলে আমরা আরও 25টি ওয়ান লাইনার কোশ্চেন্স দেখে নিলাম ভারতীয় সংবিধান থেকে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।